এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ শিক্ষাঙ্গনে আমরা পেয়েছি এবছর বর্ধমান থেকে রাজ্যের মেধা তালিকায় উচ্চ মাধ্যমিকে প্রথম। অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়, শ্লাঘার বিষয়, অহংকারের বিষয় আমাদের। আমরা বর্ধমানবাসী হিসেবে, বর্ধমান শহরবাসী হিসেবে রূপায়ণ পাল, বর্ধমান CMS হাই স্কুলের রূপায়ণ পালকে আমরা পেয়েছি। রূপায়ণ আজ আমাদের স্টুডিওতে এসছে, তাকে আমরা অভিনন্দন জানাই। তো আজকে প্রথমে বলতে হয় যে CMS স্কুল থেকে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে প্রথম রৌনক মণ্ডল, এবং উচ্চ মাধ্যমিকে এবারে প্রথম হলো রৌনক। 23-এ হয়েছিল, 22 না 22-এ বোধ হয়। যাই হোক, সে প্রথম হয়েছিল মাধ্যমিকে, এবং এবারে আমাদের 25-এ রূপায়ণ পাল। তো আমরা এটা কিন্তু একটা অত্যন্ত গর্বের বিষয়, শুধু নয় দৃষ্টান্ত। কারণ এর আগে আমরা দেখেছি যে টাউন স্কুল থেকে 50 বছর পরে 2003 সালে সৌম্যজিৎ দে রাজ্যের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছিল। তখন বর্ধমান 1 ছিল, জেলার মধ্যে প্রথম এবং রাজ্যের মধ্যে প্রথম। খুব কঠিন পরিস্থিতি আরও ছিল, কারণ মাধ্যমিকে তখন বর্ধমানে প্রথম দ্বিতীয় ভাবা যেত না। সে সময় কোন স্কুলেই হতো না, একটা প্রথম 10-এ একটা থাকতো, রাজ্যের যে র্যাঙ্ক অনুযায়ী প্রথম 10-এ থাকতো। কিন্তু সেবারই প্রথম 2003 সালে বর্ধমান টাউন স্কুল থেকে সৌম্যজিৎ দে, একটা অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন না, মা ছিলেন, এবং মা রাইটার্সে যেতে যেতে, তার বাবা টেকনিক্যাল কলেজে, বর্ধমান MBC পলিটেকনিকের একজন শিক্ষক ছিলেন। তো মারা গিয়েছিলেন কয়েক বছর, তার মাধ্যমিক দেওয়ার 3 বছর আগে। খুব অসুবিধায় পড়ছিলেন। যাই হোক, পেনশনও অনেক দেরিতে হয়েছিল। আবার তার চাকরি তার মায়ের হওয়ার কথা ছিল, সেটা অনেক দিন পর, মানে দীর্ঘদিন যাতায়াত করতে হতে, অপমানিত হতে হতে, ছেলের দৌলতে ছেলে প্রথম হলো। তারপরে বাড়িতে এসে মন্ত্রী, এখানকার পৌরপতিরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেলেন। এটা অত্যন্ত লজ্জার বিষয় একটা আমাদের। তো যাই হোক, প্রথম হয়েছিল, আমাদের পথ দেখিয়েছিল সৌম্যজিৎ। সে এখন মুম্বাই একজন বিজ্ঞানী। খুব আমাদের গর্বের বিষয়, সত্যি অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো আমরা তারপরে পেয়েছিলাম নাসিরকে, মোহাম্মদ নাসির, টাউন স্কুল থেকেই। সেও 2006 সাল নাগাদ প্রবাবলি প্রথম হয়েছিল। যেদিন রেজাল্ট বেরোলো আমরা বিশাল করে দেখলাম, সব কাগজেই বেরিয়ে গেল পরের দিন নাসির জেলার মধ্যে প্রথম, রাজ্যের মধ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে। টাউন স্কুলে CMS যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেটা টাউন স্কুল করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে রিভিউ রেজাল্টের পরে 1 নম্বর কমে গেছিল নাসির, এবং সে নাসির রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়ে গেছিল। যাই হোক, খুবই গর্বের বিষয়, একটি স্কুল থেকে প্রথম এবং দ্বিতীয়। আর CMS কিন্তু সেগুলো সমস্ত ওভারকাম করে গেল।
এই বর্ধমানে মিউনিসিপ্যাল হাই স্কুল অনেক র্যাঙ্ক করছে, কাটোয়া ভারতী ভবন থেকে শুরু করে অনেক স্কুলই ভালো 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 রেজাল্ট করছে প্রতি বছর। মিউনিসিপ্যাল হাই স্কুল, মিউনিসিপ্যাল গার্লস বিদ্যার্থী, এটা ভালো স্কুল নিঃসন্দেহে। কিন্তু এই রাজ্যের মধ্যে প্রথম এবং যে দ্বিতীয় উচ্চ মাধ্যমিকে প্রথম উচ্চ মাধ্যমিক দিয়ে যেমন টাউন স্কুল একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেই রকম সিএমএস স্কুল কিন্তু একটা নজির গড়ল যে মাধ্যমিকে প্রথম এবং উচ্চ 2022-এ কোভিড পিরিয়ড অনেকটা তখনও ছিল, মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল রৌনক মণ্ডল এবং তারপরে দীর্ঘদিন পর হয়েছিল। সিএমএসের র্যাঙ্ক মাঝে একদম পেতই না এরকম, সেই আজিজুল ফাইজুল হয়তো পেয়েছিল, তারপরে মাঝে 10, 9 এরকম হতো, তার অনেক দিন পরে কিন্তু একটা একদম প্রথম স্থান অধিকার করলো। সেই সময় রৌনক মণ্ডল আমাদের গোলাহাটেরই ছেলে, আমাদের এলাকারই ছেলে। তো তারপরে 2টো র্যাঙ্ক করেছে, 3টে র্যাঙ্ক করেছে, এইচএসে, মাধ্যমিকে, মিউনিসিপ্যাল হাই স্কুল করেছে, টাউন স্কুল করেছে, কিন্তু সিএমএস সেভাবে কম হয়েছে, বেশি লাইমলাইটে আসেনি। কিন্তু গত 2023-এ রাজ্যের মধ্যে মাধ্যমিকে পঞ্চম হয়েছিল রূপায়ণ, সেবারে সিএমএস থেকে 2জন র্যাঙ্ক করেছিল। এবং এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম, একদম মানে অত্যন্ত আনন্দের খবর যে আমাদের সিএমএস হাই স্কুল থেকেই রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল। তো খুব ভালো লাগছে আজকে রূপায়ণকে, যে রূপায়ণ আমাদের স্টুডিওতে এসেছিল যখন মাধ্যমিকে পঞ্চম হয়েছিল, সে এসেছিল, আরেকজন মুসলিম ছেলে একটা বোঝা আছে, সেও এসেছিল ইন্টারভিউতে, খুব সাধারণ পরিবারের ছেলে। তো এবারে আমরা এটা কিন্তু ব্যতিক্রমী, একজন স্টুডেন্ট, অনেক শিক্ষক দুবার এসছেন, বরসুল সিজিপির হেডমাস্টার মশাই এসেছিলেন, তার স্ত্রী এসেছিলেন, তার ছেলে এসেছিল। তো এই 3জনই এসেছিল। ওরা 2জন শিক্ষক হিসেবে এসেছিলেন এবং তার ছেলে একবার পঞ্চম বোধহয় হয়েছিল রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে, সেও এসেছিল। তো একটা নজির গড়েছিল, 3জন পরিবারের 3জন সদস্য 3জনই এসেছিলেন। আর রূপায়ণ নজির গড়ল যে মাধ্যমিকে সে আমাদের স্টুডিওতে এসেছিল, রাজ্যের মধ্যে প্রথম হয়ে এবং এবার পঞ্চম হয়ে, এবারে প্রথম হয়ে। তো খুবই ভালো লাগছে আজকে রূপায়ণকে। তো রূপায়ণ, তুমি যে এই যে প্রথম হলে, তুমি আশা করেছিলে এই রেজাল্ট? আমি এটা আশা করেছিলাম যে একটা র্যাঙ্ক হবে, তবে একেবারে প্রথম হব এটা আশা করিনি প্রথমে, ভাবিনি এটা। মোটামুটি স্কুলে তুমি কোন ক্লাস থেকে পড়ছো সিএমএসে? দেখুন, সিএমএসের যে কেজি সেকশন মানে মর্নিং স্কুল, সেখানে আমি একদম 1 থেকে পড়ছি। আর তারপরে সিএমএসের যে ডে সেকশনটা, সেখানে ক্লাস 5 থেকে, মানে ওখানে 1 থেকে 4 পর্যন্ত পড়ার পর এখানে 5 থেকে কেজি যেটা আছে সেটা মানে একদম শুরু থেকে বলতে পারি, শুরু থেকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ভিড়টা খুব শক্ত হয়েছে। সিএমএসে কেজি সেকশন যেটা মর্নিংয়ে, সেটা খুব ভালো পড়ানো হয়, আমিও খোঁজ নিয়ে দেখেছি। তো শ্যামাপ্রসাদ কুণ্ডু একসময় হেডমাস্টার মশাই ছিলেন সেখানে। তো খুব পণ্ডিত মানুষ একজন, বিশিষ্ট শিক্ষাবিদ। তো যাই হোক, সুধীর দায়ের হাতে গড়া ওই কেজি সেকশনটা, তিনি নিজেই প্রথম সভাপতি ছিলেন এবং তারই হাতে তৈরি। তো সেই সুধীর দা একজন কিংবদন্তি মানুষ সিএমএস হাই স্কুলের। সিএমএস, আজকের এই সিএমএস হতো না যদি সুধীর দা এই স্কুলে না আসতেন। তার আগে শিশিরবাবুর অবদান ছিল, কিন্তু তারও বেশি অবদান সুধীরচন্দ্র দা। তিনি যে বুনিয়াদ গড়েছিলেন, বিভিন্ন স্কুল থেকে, তখন মিউনিসিপ্যাল টাউন স্কুলে ভালো ভালো ছেলেরা চলে যেত, সিএমএস আসতো না, বাউন্ডারি ওয়াল ছিল না, খুব অব্যবস্থা। আমাকে তিনি অনেক গল্প বলেছিলেন পরে, খুব ভালোবাসতেন তিনি। তো তিনি বাউন্ডারি ওয়ালটা প্রথম দিয়েছিলেন। তারপরে বিল্ডিং অনেক কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন করেছিলেন, কিন্তু স্কুলের যে শৃঙ্খলা, যে ডিসিপ্লিন, সেটা কিন্তু সুধীর দা শিখিয়ে গেছেন। তার কাছে আমরা দেখেছি বিভিন্ন সময়, ওই স্কুলে আমাদের সিটও পড়েছিল এবং বিভিন্ন কারণে আমরা যেতাম। পরবর্তীকালে সাংবাদিকতা সূত্রে গেছি, দেখেছি ডিসিপ্লিন শিখতে হবে তার কাছে।
তো সেক্ষেত্রে এই স্কুলটাকে দাঁড় করিয়ে গেছেন সুধীরচন্দ্র দা। আজও হেডমাস্টার মশাইয়ের রুমে তার ছবি এখন জ্বলজ্বল করছে, তার প্রতিকৃতি। তো সেই মানুষটিকে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু অত্যন্ত নমস্য মানুষ, হ্যাঁ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্সে এবং একাধারে বাংলায় সুপণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। তো যাই হোক, এখন আমাদের হেডমাস্টার মশাই রয়েছেন, তারপরে কয়েকজন পরপর ছিলেন, টিআইসি ছিলেন, হেডমাস্টার মশাই ছিলেন, বিজয়বাবু ছিলেন একসময়। তো এখন আমাদের গদাধর হাজরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং মিন্টু রায়, হ্যাঁ, অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে চলাফেরা করেন এবং স্কুলটাকে একটা আবার মাঝে একটুখানি পজিশন নষ্ট হয়ে গেছিলো, আবার মিন্টুবাবু চেষ্টা করে অনেকটা ডিসিপ্লিন এনেছেন, পজিশন ফিরিয়ে এনেছেন, চেষ্টা করছেন স্কুলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে। কিন্তু দুর্ভাগ্য ওই নভেম্বরে তার রিটায়ারমেন্ট। হ্যাঁ, আরও ভালো একজন হেডমাস্টার মশাইকে তার মতো দক্ষ আশা করি পাবো আমরা। তো এই স্কুল তো যা চেষ্টা করছেন গদাধর বাবুরা অনেকে সবাই মিলে, মিন্টুবাবুর অনেকটাই অবদান স্কুলটাকে সুন্দর করার জন্য। তো এই যে মাধ্যমিক একদম কেজি থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতি একটা ভালোবাসা, এটা কিন্তু দরকার। একটি স্কুলকে ভালো না বাসলে, পড়াশোনাকে ভালো না বাসলে মানুষ কিন্তু ঠিক জায়গায় পৌঁছতে পারে না। হ্যাঁ, তো স্কুলকে একটা সম্মান দেওয়া, তো এটা কিন্তু তোমার কি কখনো মনে হয়নি যে মাধ্যমিকের পরে অন্য স্কুলে যাওয়া? দেখুন, এই স্কুলে আমি মানে একদম শুরু থেকে যে ভালোবাসাটা পেয়ে এসেছি টিচারদের কাছে এবং বন্ধুদের কাছে, তো সেইটা আমি নতুন জায়গায় গিয়ে পাবো কিনা সেটা আমার সংশয় ছিল। একদম, এতটা ভালো একদম। এবং এখানে মানে বন্ধুরাও আমাদের যথেষ্ট সহায়তা করে এবং টিচাররা তো আছেনই সবসময় পাশে। তো সেই জন্যই অন্য কোথাও নতুন জায়গায় যাওয়ার কথা ভাবিনি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে তোমার এবারে র্যাঙ্ক যে তুমি করেছো, ফার্স্ট হয়েছো, এর মধ্যে বিভিন্ন বিষয়ের নম্বরগুলি একবার বলো। আমার বাংলায় হয়েছে 98, ইংলিশে 97, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে 100, আর বায়োলজিতে 99। আচ্ছা, তো বাংলাতে একটু সামান্য কিছু ভুলের জন্য হয়তো বাংলা ইংরেজি গেছে। তো যাই হোক, 97, 500-র মধ্যে 497 নিঃসন্দেহে একটা, হ্যাঁ, গৌরবময়। তো সে ক্ষেত্রে কোনো প্রশ্নই নেই। তো রূপায়ণের বাবা অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষক, রবীন্দ্রনাথ পাল, এবং মাও একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ। তো বাবা বোধহয় জৌগ্রাম হাই স্কুলের, এবং মা কোন স্বর্ণময়ী হাই স্কুল। হ্যাঁ, তো সেখানে প্রধান শিক্ষিকা, দুজনই বোধহয় ইংরেজি শিক্ষক। হ্যাঁ, তো যাই হোক, এটা নিঃসন্দেহে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে একটা কথা আছে। তো এটা বাড়ি থেকেই কিন্তু শুরু হয়েছে তারা অত্যন্ত নৈতিক মূল্যবোধে বিশ্বাসী এবং তাদের চলাচল খুবই দীপ্তময় তার বাবা মা। তো সেক্ষেত্রে আমরা শুনেছি যে হেডমাস্টার মশাই বলছিলেন যে তার বাবা কিন্তু আমাকে বলেছিলেন যে ছেলে কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে, আশা করতে পারেন আপনি। মিন্টু মশাই পরীক্ষার পরে বলছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু সেটা ফললো। তো তার বাবা নিঃসন্দেহে সেটা নিজে একজন শিক্ষাবিদ হয়ে, একজন শিক্ষক হয়ে তার যে অনুমান, হ্যাঁ, এটা কিন্তু খুবই আমাদের কাছে তাৎপর্যবাহী। তো তার মা দুজনেই বাড়িতে শিক্ষার আবহ নিঃসন্দেহে ভালো, হ্যাঁ, পরিবেশ ভালো, হ্যাঁ, এবং নৈতিক মূল্যবোধ বলে একটা যে জিনিস সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তাদের মধ্যে থেকে হারিয়ে এখনও যায়নি। হ্যাঁ, আশা করব নিঃসন্দেহে যে আরও অনেক অনেক বড় হবে রূপায়ণ। তো তুমি এখন কিভাবে প্রস্তুতি নিচ্ছ মানে আগামী দিনের জন্য? আমার আপাতত যেটা লক্ষ্য সেটা হচ্ছে ডাক্তারি করা, মানে MBBS মেডিকেল কলেজে। তার জন্যে আমি নিট ইউজি পরীক্ষায় অ্যাপিয়ার করেছি। তো সেটা রেজাল্ট এলে তারপর কাউন্সেলিং শুরু হবে। তো কাউন্সেলিং শুরু হলে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারগুলো তখন। আর কি কি পরীক্ষা দিচ্ছ? এছাড়া আমি ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো সেগুলো প্র্যাকটিসের জন্য মূলত, বা আমার ভালো লাগা ওই সাবজেক্টগুলোর জন্য, তার জন্য আমি JEE মেন অ্যান্ড অ্যাডভান্স, WBJEE এগুলো দিয়েছি পরীক্ষাগুলো। আচ্ছা, তুমি ডাক্তার হতে চাও, ভালো একজন ডাক্তার। তো ডাক্তার তো আজকে নিঃসন্দেহে খুবই ভালো একটা পেশা।
হ্যাঁ, কিন্তু ডাক্তারদের দুর্নামও রটে আছে বেশ কিছু কারণে। হ্যাঁ, তো সেক্ষেত্রে শিকড়টাকে যদি না ভোলে মানুষ, হ্যাঁ, তুমি হয়তো যে গ্রামের মানুষ হয়েছো, যে শহরে মানুষ হয়েছো, যে এলাকায় মানুষ হয়েছো, হ্যাঁ, বা যে পরিবেশের মধ্যে মানুষ হয়েছো, আমাদের একজন গোয়ালা সেও কিন্তু আমাদের সহযোগী, একজন জেলে সে সহযোগী, একজন সবজি বিক্রেতা সহযোগী। কাজে এটা কিন্তু শেকড় আমাদের, এদিকে ভুললে কিন্তু চলবে না আমাদের পূর্বসূরিদের। তো তুমি কি সেইভাবে ডাক্তারি করতে চাও? হ্যাঁ, আমার ডাক্তারি পড়ার মূল লক্ষ্যটাই হচ্ছে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া। বাহ, মানে সেটা শহরের মানুষই হোক বা গ্রামের মানুষই হোক, গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ থেকে শুরু করে শহরের সাধারণ মানুষ, তাদের সবার কাছে পৌঁছে যাওয়াটাই আমার লক্ষ্য। শহরের সব শ্রেণী মানুষের কাছে পৌঁছানো এটা কিন্তু একটা অত্যন্ত, ডাক্তাররা খুব ভালো পারেন, অন্য পেশায় এটা সুযোগ নেই। তুমি আইপিএস আইএএস এই লাইনে তুমি যেতে চাও না কেন? এটা একটা ভালো সম্মানজনক লাইন। এটা একটা যথেষ্ট ভালো লাইন, তবে মানে ডাক্তারি পড়ার যে মানে মানসিকতাটা সেটা আমার অনেক ছোটবেলা থেকেই ছিল, বা ওই ইচ্ছাটা আমার অনেক দিন থেকেই ছিল। আর তাছাড়া সায়েন্সের প্রতি যেহেতু আমার টানটা বেশি ছিল, সেই জন্য আমি মূলত মানে বিজ্ঞান ভিত্তিক দিকটাতেই আমি যেতে চেয়েছি বেশি। নিশ্চয়ই আশা করবো তুমি চিকিৎসা বিজ্ঞানে গবেষণাটাও করবে। হ্যাঁ, উচ্চশিক্ষা নিশ্চয়ই লাভ করবে আরও বেশি। তো শুধু এমবিবিএস বা এমডি নয়, হ্যাঁ, আরও নিশ্চয়ই তুমি উচ্চতর গবেষণায় যাবে। হ্যাঁ, এটা আমরা আশা করছি। তো যাই হোক, খুব ভালো, নিঃসন্দেহে তার যে অভিব্যক্তি, তার যে ইচ্ছে, তার যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, তো এটা খুবই অত্যন্ত প্রশংসার। তো পড়াশোনা তোমার মাধ্যমিকে তো খুবই ভালো ছিলে, তো এই পড়াশোনার পাশাপাশি তোমাকে আর কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া আমি মোটামুটি মাধ্যমিকের আগের টাইমটাতে একটু আঁকতে পছন্দ করতাম, আঁকা শিখতাম। আচ্ছা আচ্ছা। আর মাধ্যমিকের পরে ওই সময়টা যখন একটু চাপটা বেশি হয়ে গেল, তখন মূলত ওই গল্পের বই পড়া, মাঝে মাঝে ক্রিকেট খেলা আমার দেখতে ভালো লাগতো, সেগুলোই করতাম মেনলি। হ্যাঁ, এখন আঁকাটা সবাই ওই 8 পর্যন্ত 7 পর্যন্ত চালায়, তারপরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, একটু বায়োলজির হাতটা শক্ত হয়ে যাবে আঁকা। হ্যাঁ, আর গান তো বাঙালির মধ্যেই আছে। হ্যাঁ, কবিতা, গান, হ্যাঁ, এগুলো না শিখলে নয়। তো সেক্ষেত্রে এইগুলো, তুমি খেলাধুলো ভালোবাসো? খেলা দেখো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার ভালো মানে আদর্শ প্লেয়ার কেউ আছে? আমার আদর্শ প্লেয়ার বিরাট কোহলি। যাই হোক, অবসর নিতে চলেছে টেস্ট থেকে অন্তত। আর তোমার এমনি আদর্শ মানুষ তুমি কাকে মনে করো? তোমার সামনে এরকম কোনো মনীষা বা কিছু? আদর্শ মানুষ মূলত নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দ, এদেরকেই মেনলি আদর্শ বলে। নিঃসন্দেহে একদম শিক্ষণীয় এই দুই ব্যক্তিত্ব, সারা বিশ্বের বিস্ময়। হ্যাঁ, বিবেকানন্দ আমাদের ভারতকে সারা বিশ্বে পরিচিতি ঘটিয়েছেন, এবং নির্ভীকতার যে সোপান, বাইরে থেকেও যে ভারতকে স্বাধীন করার চেষ্টা, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতা অনেক জন্মেছেন, কিন্তু নেতাজি একজন। হ্যাঁ, একজন। তো অনেক জন্মেছেন, রয়েছেন এবং জন্মাবেনও হয়তো, কিন্তু সেই নেতাজি সুভাষচন্দ্র বসু একজন। তো নিঃসন্দেহে খুব ভালো তোমার পছন্দের যে মনীষা, আদর্শ মানুষ। তো এখানে তোমার সিঙ্গার, কোনো গায়ক তোমার ভালো লাগে নাকি? গায়ক আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান আমার পছন্দ। আচ্ছা, খুব ভালো, ভালো লাগতো। এখন তো বিরাট ডিমান্ড। তো যাই হোক, তুমি এই যে মানে পড়াশোনা করছো, এর প্রস্তুতি, হ্যাঁ, প্রস্তুতিটা তুমি আগামী দিনের মানে তুমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলে? কত ঘন্টা পড়েছিলে? কীভাবে পড়াশোনা করেছিলে? একটু যদি বল। প্রস্তুতি বলতে ক্লাস 12-এ আমার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রস্তুতির যে মূল লক্ষ্যটা ছিল, যে চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা চ্যাপ্টার, সেখানে ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করা, মানে টিচার ক্লাসে কনসেন্ট্রেটেড থাকা, টিচারের কাছ থেকে কনসেপ্টটা পুরোপুরি বুঝে নেওয়া, তারপর বাড়িতে এসে সেই কনসেপ্টগুলোকে রিভাইজ করা। মানে যেহেতু বিজ্ঞান সায়েন্স সাবজেক্ট, তো সেখানে কনসেপ্টগুলোকে রিভাইজ করা এবং তার উপরে কোয়েশ্চেন বা প্রবলেম সেগুলোকে প্র্যাকটিস করা। এইভাবে মানে আমার মূল লক্ষ্যটা যেহেতু কম্পিটিটিভ এক্সামের দিকে ছিল, সেই জন্যে প্রথম দিকটাতে সেটার উপরই লক্ষ্য রেখেছিলাম। তারপরে বছরের মাঝামাঝি সময়ের পর থেকে যখন বোর্ডটা আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো, তখন আস্তে আস্তে বোর্ডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এবং যেগুলো পুরনো টেস্ট পেপার আছে সেখান থেকে সাবজেক্টিভ কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে শুরু করলাম, এবং টেস্ট পরীক্ষার পরে নিয়মিত টেস্ট পেপার প্র্যাকটিস করা, এবং সেগুলোকে টিচারদের যারা চেনা টিচার আছে তাদেরকে দিয়ে চেক করানো। এইভাবেই বোর্ডের প্রিপারেশনটা নিয়েছি। আচ্ছা আচ্ছা। কিছু রেফারেন্স বই তুমি নিশ্চয়ই পড়েছিলে?
হ্যাঁ, রেফারেন্স বই বলতে টেক্সট বইয়ের তুমি পাশাপাশি নোট ভিত্তিক পড়াশোনা করেছো না বই? মূলত বই ভিত্তিক। নোট ভিত্তিকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিছুটা টিচারদের নোটগুলো ফলো করতাম, কিন্তু মূলত বই ভিত্তিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যত রেফারেন্স বই ফলো করবে, হ্যাঁ, নিজে যদি তৈরি করা যায় ঠিক মতো, হ্যাঁ, এটা তার থেকে ভালো কিন্তু কোনো উত্তর হয় না। আমি একটা কলেজে শিক্ষকতা করি, পড়াই, তো সেক্ষেত্রে দেখেছি যে আমি ছাত্রদের সবসময় বলি ছাত্রছাত্রীদের যে বই পড়বে, অনেক বই থেকে যদি সে বিভিন্নভাবে অনেক রকম যদি সে তথ্য সংগ্রহ করে, পয়েন্ট সংগ্রহ করে যদি সুন্দর একটা নিজে লিখতে পারে নিজের ভাষায়, এবং সে টিচারকে একবার দেখিয়ে নিল, তাতে কোনো ভালো জিনিস হয় না। হ্যাঁ, আর নোট একই রকম হয়। হ্যাঁ, অনেক একজন টিচার পড়ে দিয়ে দিল সব একদম, হ্যাঁ, তো এইভাবেই একটা হয়ে থাকে। তো তোমার পড়াশোনার ক্ষেত্রে মানে অবদান বলতে যাদের বুঝি তাদের কারা কারা বেশি এক্ষেত্রে যুক্ত? পড়াশোনার ক্ষেত্রে প্রথমত মা বাবা তো সবসময় সাহায্য করেছেন, এবং যে কোনো টিউশন বা মানে পড়াশোনা যেগুলো দেখা, মানে টিউশন দেখা সেগুলো, এবং তাছাড়া পাশাপাশি বাংলা ইংরেজি মানে ল্যাঙ্গুয়েজের সাবজেক্টগুলো সাহায্য করেছেন মূলত মা। একদম একদম, খুব ভালো। আর তার সাথে সাথে টিচাররা, যারা টিউশনের টিচার, তারা তো সবসময় পাশে ছিলেন, মানে তারা তো তাদের অবদানটা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না। স্কুলের টিচারদেরও তাই, স্কুলের টিচাররাও মানে যে কোনো সময় ডাউট হলে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সেটা সলভ করে দিই। একদম একদম সমস্যা, নিঃসন্দেহে এটাই খুব ভালো। হ্যাঁ, আর এমনি নতুন যারা পড়ছে, এখন 11-এ পড়ছে বা আরও নিচে মাধ্যমিকে, তাদের জন্য কি বার্তা দেবে তুমি? তাদের জন্য বার্তা এটাই দেব যে তাদের মূলত জীবনে যেটা লক্ষ্য বা প্যাশন, সেটা তাদেরকে এখন থেকেই ফলো করতে হবে। মানে শুধু মাধ্যমিকে এইচএসে নাম্বার তোলাটা নয়, তাদের জীবনের যে লক্ষ্যটা বা পেশাটা, সেটা তাদেরকে প্যাশনটা তাদেরকে ফলো করতে হবে। এবং এই 2 বছর সব ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে তাদেরকে মানে সাবজেক্টিভ নলেজের পিছনে নিজেদের ফোকাসটা দিতে হবে। এইচএসে নাম্বার তোলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম দিকেই নম্বরের দিকে না দৌড়িয়ে শুরুতে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা, প্রত্যেকটা সাবজেক্টের ডেপথে যাওয়া, এটাই আমি বলবো একদম নিঃসন্দেহে। আর হচ্ছে এই যে রেগুলার ক্লাসটা অনেকে করে না, এইচএসে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেমন যে সম্বিত সেন্ট জেভিয়ার্সের রাজ্যের মধ্যে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিল, তো তাকেও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে তুমি স্কুলে এরকম মডেলে চলে যাচ্ছ কেন, তুমি একটা এত বড় স্কুল থেকে এরকম র্যাঙ্ক করলে? তো তার উত্তর ছিল যে আমাকে সেন্ট জেভিয়ার্সে রেগুলার ক্লাস করতে হবে, না আমাকে রাখবে না। হ্যাঁ, আমাদের খুব ডিসিপ্লিন ওয়েতে চলতে হয়, মডেলে আমার সেটা করতে হবে না, সপ্তাহে 2 দিনে বা 1 দিন গেলেই হবে, প্র্যাকটিক্যালটা মূলত। তো তুমি এই ব্যাপারে তোমার কি মতামত? এই ব্যাপারে আমার মতামত এটাই যে 11-12-এর যে সাবজেক্টটা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার বা পুরো সিলেবাসটা, সেটা অত্যন্ত ভাস্ট, এবং স্কুলে যে সীমিত 40-45 মিনিট সময়, সেই সময়ের মধ্যে ওই কনসেপ্টটা তাদেরকে দেওয়াটা সম্ভব হয় না সব সময়। হয়তো মানে টিচাররা দিতে চাইলেও স্টুডেন্টরা নিতে পারে না। সেই জন্যে যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো প্রথম কিছুটা চেষ্টা করে স্কুলে যাওয়ার, কিন্তু তারপর স্কুলে দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টেরই অনুপস্থিতি, তার ফলে টিচারদেরও পড়ানোর ইচ্ছাটা কমে যাচ্ছে, এবং সেই কারণে স্টুডেন্টরা মূলত বাড়িতে বা টিউশন ভিত্তিক পড়াশোনার দিকে বেশি একটু যাচ্ছে। বিশেষ করে সিবিএসই স্কুলে যেখানে কড়াকড়িটা বেশি আছে অ্যাটেন্ডেন্সের, সেখানে যারা কম্পিটিটিভ এক্সামের উপর বেশি ফোকাস, তারা একটু কম স্কুলে যেতে চাইছে। এখন এটা হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু এটাই এখনকার দিনে সত্য হয়ে দাঁড়াচ্ছে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দাঁড়াচ্ছে যে স্টুডেন্টরা বাড়িতে বা টিউশনে পড়ার উপর জোরটা বেশি দিচ্ছে। তুমি কি রেগুলার ক্লাস করতে? আমারও মূলত সেরকমই, মানে প্র্যাকটিক্যালের জন্য 3 দিন সপ্তাহে যাওয়া, তাছাড়া রেগুলার অতটা স্কুলের ক্ষেত্রে রেগুলার অতটা ক্লাস করা হতো না আমার। মূলত টিউশন ভিত্তিক পড়াশোনাটা হয়ে যায়, টিউশন এবং বাড়িতে নিজের সেলফ, বাড়িতে নিজে। হ্যাঁ, এতে কি আর কেউ যদি রেগুলার ক্লাস করে তার কি কোনো অ্যাডভান্টেজ বিশেষ পাবে কেউ? সেটা দেখতে হবে যে সেই স্কুলটা, মানে সে যে স্কুলে পড়ছে সেই স্কুলের পরিস্থিতিটা কেমন। যেমন আমাদের স্কুলে 11-এর শুরুতে প্রথম 1 মাস 2 মাস হয়তো ক্লাস হয়েছে, কিন্তু তারপরে আর কেউই মানে প্রায় স্কুলে যেত না। আমি একদিন গিয়ে দেখছি যে কেউই আসেনি। সেরকম পরিস্থিতিতে টিচারেরও কিছু করার থাকে না, বা টিচার 1-2জনকে নিয়ে কী বা পড়াবে। তো সেরকম যদি স্কুলের অবস্থা হয়, তাহলে আমি বলবো যে তার বাড়িতে পড়াটাই প্রেফার করা ভালো। আর যদি দেখা যায় যে তাদের স্কুলে তারা যথেষ্ট ভালো পরিবেশ মেনটেন করতে পারছে বা স্টুডেন্টরা নিয়মিত যাচ্ছে,
সেক্ষেত্রে স্কুলে গেলে লাভ পাওয়া যাবে। উপস্থিতিটা হ্যাঁ, দেখতে হবে। স্টুডেন্টদের উপস্থিতিটাই মেন, এবং স্টুডেন্টের উপস্থিতি থাকলে টিচারদেরও পড়ানোর পড়াতে ইচ্ছাটা ইচ্ছে বাড়বে। থাকবে, হ্যাঁ, আগ্রহ থাকবে, একটা পরিবেশ তৈরি হবে নিঃসন্দেহে। এটা খুব ভালো ইয়ে। তো এটা খুব মানে ভালো লাগে ইয়ের কাছ থেকে, রূপায়ণের কাছ থেকে শুনে, যে স্কুলের পরিস্থিতি অনুযায়ী তাকে এটা ঠিক করতে হচ্ছে। হ্যাঁ, কীভাবে সে ক্লাস করবে রেগুলার, না সপ্তাহে 3 দিন করবে, হ্যাঁ, এ ব্যাপারে এরকম একটা তৈরি হবে সে নিজে। তো যাই হোক, ইংরেজি মাধ্যম স্কুলের দিকে এখন একটা চলে যাবার ঢল পড়েছে। এখন ভালো ভালো ছেলেরা ম্যাক্সিমাম চলে যাচ্ছে ইংরেজি মাধ্যম। হ্যাঁ, তো ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, বাংলা মিডিয়ামে অনেক স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা দেখা যায় গ্যাপ থেকে যাচ্ছে, কিছু কিছু স্কুলে সংকটে ভুগছে, শিক্ষার্থী সংকট। এই ব্যাপারে তোমার কি মনে হয়? মানে টিচারদের দিক থেকে যদি দেখা যায়, তাহলে ইংলিশ মিডিয়ামের টিচার, মানে বাংলা মিডিয়ামের টিচাররা কিন্তু কোনো অংশে ইংলিশ মিডিয়ামের টিচারদের থেকে কম নন, কিন্তু সমস্যাটা মূলত ব্যবস্থাপনার দিক থেকে এসে যায় বা ডিসিপ্লিনের দিক থেকে এসে যায়। যে সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়াম স্কুলে স্টুডেন্টদের একটা ডিসিপ্লিনের অভাব, বা তাদেরকে মানে মানে একটা বাঁধনের মধ্যে যে রাখা বা একটা নিয়মের মধ্যে রাখা, সেটার অনেক সময় অভাব দেখা যায়। এবং সেই কারণে স্টুডেন্টদের স্কুলে উপস্থিতিটার হারটাও কমে যায়, এবং ভালো ছেলেরা সেখানে স্কুলে আর নিয়মিত যেতে চায় না। সেই কারণে বাংলা মিডিয়ামের স্কুলের দিকে টানটা হয়তো একটু কমছে। কিন্তু টিচার যদি সঠিক ব্যবস্থাপনা করা যায় ইংলিশ মিডিয়াম স্কুলের মতো, তাহলে কিন্তু বাংলা মিডিয়ামের স্কুলে লোকে বেশি যাবে ইংলিশ মিডিয়ামের তুলনায়। হ্যাঁ, কিন্তু সেটা, সেই পরিবেশটা এখনো তৈরি হচ্ছে না। হ্যাঁ, এবং নষ্ট হয়ে গেছে অনেকটা, সেই জন্য আজকে এই ঢল, হ্যাঁ, এই পরিস্থিতিতে। তো তুমি কত ঘন্টা এমনি পড়তে তুমি এইচএসে? এমনিতে আমি মোটামুটি 11-12 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা মতো। এবার কোনোদিন একটু কম বেশি হতে পারে প্রয়োজন অনুসারে। আচ্ছা 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 আচ্ছা। আর তোমার গল্পের বই তুই কিছু পড়তে নাকি তুমি, কোনো লেখকের? গল্পের বই আমার মূলত অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, গোয়েন্দা গল্প, এগুলো বেশি পছন্দ ছিল। আচ্ছা আচ্ছা, কোন লেখকের বেশি ভালো? সত্যজিৎ রায়ের ফেলুদা পছন্দ হচ্ছিল, তাছাড়া ব্যোমকেশ আর কল্পবিজ্ঞান সমগ্র, ওগুলো পছন্দ করতাম, কল্পবিজ্ঞানের গল্প। তো খুবই ভালো এটা। আর এই সামনে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী, আমাদের রবীন্দ্র জয়ন্তী চলে গেল 25শে বৈশাখ। হ্যাঁ, তো নজরুল জয়ন্তী, নজরুল পক্ষ চলছে। হ্যাঁ, 26 থেকে শুরু হয়েছে, 11 জ্যৈষ্ঠ থেকে এখনও। তো এই দুই কবির উদ্দেশ্যে তোমার কি, মানে তাদের লেখনী সম্পর্কে কোনো আইডিয়া? এরা তো বাংলা সাহিত্যের অবশ্যই একজন, মানে দুজন পথিকৃৎ। তো তাদের লেখা বা তাদের যে সাহিত্য, সেটা আমাদেরকে মানে বিশ্ব ভাবনার অধিকারী হতে সাহায্য করে একদম। এবং মানুষের মধ্যে যে সমতাপ, নজরুলের লেখায় আমরা মানুষের মধ্যে সমতার যে বার্তাটা পাই, সাম্যের যে বার্তাটা পাই, সেটাই আমাদের আদর্শ হওয়া উচিত মনে করি। কোনো কবিতা লাইন মনে আছে নাকি এই মুহূর্তে? নেই। যাই হোক, আমাদের নজরুলের, রবীন্দ্রনাথের, আমাদের দুজন কবি আমাদের চেতনার কবি, দুজন কবি মানবতার কবি, দুজন কবি আমাদের দেশপ্রেমের কবি। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ সারা বিশ্বের বিস্ময়, হ্যাঁ, এবং নজরুল অত্যন্ত প্রতিভাবান একজন, হ্যাঁ, কবি। তার দুজনেরই শিশু সাহিত্যে অবদান, হ্যাঁ, দুজনেরই উপন্যাস, হ্যাঁ, কবিতা, সঙ্গীত, সবচেয়ে সঙ্গীত, নজরুল এবং রবীন্দ্রনাথের সঙ্গীত, হ্যাঁ, আমাদের মুগ্ধ করে, বিমুগ্ধ হই আমরা। তো এক্ষেত্রে খুবই ভালো লাগলো আজকে সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, আমরা রূপায়ণকে পেলাম। এতক্ষণ আমরা রূপায়ণের সঙ্গে আলাপচারিতায় ছিলাম। আশা করি ভবিষ্যতে সে আরও কিছু ভালো ফলাফল করবে, তখন তাকে আবার আমরা স্টুডিওতে পাবো আমাদের মুক্ত আবহে। তো নজরুল পক্ষ চলছে, রবীন্দ্র পক্ষ শেষ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি রবীন্দ্রনাথের, নজরুলের দুটো লাইন অন্নদাশঙ্কর রায়ের লেখা বলছি আমি, যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার খুঁজে যাক। তার আরোগ্য কামনা করে এটা লিখেছিলেন অন্নদাশঙ্কর রায়, প্রখ্যাত কবি এবং ঔপন্যাসিক, বিশিষ্ট
প্রশাসক, আইসিএস ছিলেন তিনি। তো তিনি লিখেছিলেন একটা সুন্দর একটা নজরুল সম্পর্কে। সেই নজরুল আমাদের ভাগ হয়ে গেছেন, এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ দেশ ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, বর্ধমান জেলা ভাগ হয়েছে। বর্ধমানের মানুষ নজরুল, তিনি এখন চুরুলিয়ায় পশ্চিম বর্ধমানে পড়ছেন, কিন্তু নজরুল ভাগ হননি। নজরুল আমাদের মনে আছেন, নজরুল আমাদের হৃদয়ে রয়েছেন। আর রবীন্দ্রনাথের তো কোনো বলার অপেক্ষাই রাখে না। তিনি সবসময় রবীন্দ্রনাথকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা চলার পথেই আমরা রবীন্দ্রনাথের লেখা অনুভব করি, দুঃখে সুখে আনন্দে, বিভিন্ন সমস্যায়। সে রবীন্দ্রনাথের দুটো লাইন বলছি আজকে, যুক্ত করো হে সবার সঙ্গে। আমরা বড় ছোট হয়ে যাচ্ছে পৃথিবীটা, পৃথিবীটা খুব ছোট হয়ে যাচ্ছে, আরও বড় করতে হবে আমাদের পৃথিবীটাকে। পরিসর মোবাইলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তো যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমরা আমাদের অন্তর বিকশিত হোক, আমাদের মন সুন্দর হোক, আমরা মানুষের জন্য আমরা প্রত্যেকের তরে যেন থাকতে পারি, সবার জন্য আমরা কাজ করতে পারি। আমরা সবসময় শিকড়কে যেন না ভুলে যাই, আমরা যেন পূর্বসূরিদের না ভুলে যাই। আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে সুন্দর রাখবো, পৃথিবীকে, আমাদের দেশকে, পৃথিবীকে আমরা যুদ্ধমুক্ত করব, সুন্দর করে শান্তির পরিবেশ তৈরি করব, এই আশা রাখি। রূপায়ণের সঙ্গে এতক্ষণ ছিলাম। রূপায়ণ আশা করি আমাদের শান্তির পক্ষে, আমাদের সুন্দরের পক্ষে, আমাদের সবসময় সে কাজ করে যাবে, ঐতিহ্যের পক্ষে, উন্নয়নের পক্ষে কাজ করবে, তার কাছে এই আশা রাখি। আমি এতক্ষণ সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষে থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম রূপায়ণকে। তার সুন্দর কথা আমাদের খুব বিমুগ্ধ করলো, তার অভিব্যক্তি, তার নিজের বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামত, আমরা সমৃদ্ধ হলাম। ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হলে তোমাদের চলার পথের পাথেও হবে তার এই সুন্দর বার্তা। আমি তাকে ধন্যবাদ জানিয়ে আবার শেষকালে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে স্টুডিওতে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আগামী দিনে আবার তাকে পাবো এই আশা রেখে আজ শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।